আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। এসএসসি 2026 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের বিলাসী গল্পের সম্পূর্ণ এ টু জেড একদম ধরে ধরে লাইন টু লাইন মানে যা যা আছে বোঝার সব কিছু এই ভিডিওতে আপনাকে বোঝানো হবে। এবং গল্পটি কোথায় কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোনগুলা আমাদের যেই বোর্ড পরীক্ষা সেই বোর্ড পরীক্ষা আসবে, আবার কোনগুলা আমরা রিসিভ করতে পারবো। মানে মূলত এই ভিডিওটা দেখার পরে তুমি তোমার এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা, এ প্লাস নিশ্চিত করতে পারবা। শুধুমাত্র ভিডিওতে যেভাবে বলা হয়েছে সেভাবে শুনে পড়লেই হবে। তোমার মূল কথা গল্পটি বোঝা লাগবে। আর গল্পটি তোমাকে আমি শর্ট টাইমের মধ্যে অনেক সুন্দরভাবে একদম লাইন টু লাইন যেখান থেকে সৃজনশীল আসতে পারে এবং এমসিকিউ আসতে পারে সেগুলো আমি তোমাকে ধরে ধরে পড়াবো এবং কয়টা এমসিকিউ সলভও করব। তো বিলাসী গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত করেছে, লেখক পরিচিতি। এখান থেকে তুমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে 15 সেপ্টেম্বর পশ্চিম বাংলার হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এটুকু জানলেই হবে। তার পিতার নাম কিছু জানার প্রয়োজন নেই। আর নিচে আমরা শুধুমাত্র জানবো ওনার কিছু রচনা সম্পর্কে। এর প্রথম রচনা হয়েছে ওনার, মুদ্রিত রচনা হয়েছে কুন্তলীল পুরস্কার প্রাপ্ত মন্দির নামে একটি গল্প। তারপরে এখানে যে দেবদাস পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহমান, টেনা পাওনা, এইসব উপন্যাসগুলোর নাম মনে রাখলে ভালো, না রাখলে কোনো সমস্যা নাই। উনি মৃত্যুবরণ করেন 1938 সালে, এটাও মনে রাখলে ভালো। আর নিচে আমরা যেগুলো মেন জিনিস সেগুলো এখন দেখব গল্পের। এখন মূল গল্পের ভিতরে ঢুকতে আছে। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করতে যাই। মানে 2 ক্রোশ বলতে আমাদের এখানে বোঝানো হয়েছে প্রায় 2.27 মাইল বা 4 মাইলের অধিক গ্রামের, তাই সেজন্য অনেক বেশি পথ হাঁটতে হয়। আমি একা নই, 10-12 জন। আমি একা নই, 10-12 জন, মানে এখানে অনেক প্ল্যান একসাথে। মনে করো অনেক আগের দিনই তো, সেজন সে সময় হিন্দুকুলের প্রায় হিন্দুকুলের প্রথম যুগের সময়কার কাহিনী। তো এটা অনেক আগের। তখনকার দিনে মানুষ পথ হাঁটিয়ে স্কুলে যাইতো এবং স্কুল ততটা বেশি ছিল না। আর যেহেতু এটা গ্রামের একটি গল্প, তাই তখন সে সময় ততই স্কুল কলেজ না থাকায় অনেক বেশি পথ হাঁটিয়ে মানুষ চলাচল করতো। আমি একা নই, 10-12 জন, যাদেরই বাটি পল্লী গ্রামে। বাটি বলতে এখানে বোঝানো হয়েছে বাড়ি। তোমরা চাইলে ক্লাসের পাশাপাশি বাটির পাশে দিয়ে তুমি চাইলে নোট করে নিতে পারো যে বাটির এটা বাড়ি হবে। তারপরে পল্লী গ্রামে তাহাদের ছেলেদের শতকরা 80 জনকে এমনি করিয়া বিদ্যা লাভ করিতে হয়। মানে আমাদের তখনকার দিনে মানুষের বেশিরভাগ মানুষরাই এভাবেই মানে অনেক হাঁটাহাঁটি করার পরেই বিদ্যা লাভ করার সুযোগ পাইত। ইহাতে লাভের অঙ্ক শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িল, যাহা পরে তাহাতে হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখলেই যথেষ্ট হইবে যে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াত 4 ক্রোশ পথ ভাঙিতে হয়। 4 ক্রোশ মানে 8 মাইল নয়, 1.5 বেশি। বর্ষার দিনে মাথার উপরে মেঘের জল, পায়ের নিচে একটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়া স্কুল ঘর করিতে হয়। মানে তখনকার দিনের অবস্থা অনেক খারাপ ছিল, মানুষ অনেক পরিশ্রম করে স্কুলে যাওয়া লাগতো। যখন বর্ষার সময় তখন বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট সব কাদায়, মানে মাটির রাস্তা থাকার কারণে সব কাদায় ভরে যেত, তাই হাঁটতে কষ্ট হতো। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। মানে এখানে তারা কিছু খারাপ কাজ করছে, আকাম কাজ, যার জন্য মা সরস্বতী, যাকে বিদ্যা দেবী বলা হয়, উনি লুকাইবেন কোথায় সেটা ভাবিয়া পান না। তারপরে এই কৃত বিদ্যা শিশুর দল
বড় হইয়া একদিন গ্রামেই বসুন, আর ক্ষুধার জ্বালায় অন্যথায় যান তাদের 4 কোষ হাঁটার বিদ্যার দেশ আত্মপ্রকাশ করিবে। কেহ কেহ বলেন শুনিয়াছি, আচ্ছা, যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা তো হয় হয় নাই ধরলাম, কিন্তু যাদের সেই জ্বালা নাই, তেমন সব ভদ্রলোকের বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন। তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। মানে তখনকার দিনের মানুষেরা, বেশিরভাগ মানুষ এই যে গ্রাম থেকে শহরে চলে যেত, কারণ যেহেতু অনেক বেশি হাঁটা লাগে এবং যাদের খাবার মানে জোটে না ঠিকমতো, যারা ফল ফলাদি চাষ করতে পারে না, তারা বেশিরভাগ মানুষ শহরে চলে যেত কাজের জন্য। এবং ম্যালেরিয়া কথাটা হয় নাই পড়িলাম, সে থাক, কিন্তু 4 কোষের হাঁটার জ্বালায় কত ভদ্রলোক যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পলায়ন করে তার সংখ্যা নাই। তারপর একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ লইয়া তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। কিন্তু থাক, বাগান থেকে আমি পাকিতে শুরু, এই সকল বাজে কথা। মানে একটু এখানে কটু করে বলছে যে এটা বাজে কথা। মানে কবি, স্কুলে যাই 2 ক্রোশের মধ্যে, এমন আরও তো 2-3খানা গ্রাম পার হইতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বৈশি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া আর বর্তমান রম্বার কাঠিয়া লইবার অপেক্ষা মাত্র, কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুরে খেজুরের মেথি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প, এই সব খবর লইতে শুনে যায়। কিন্তু আসলে কামস্কটার রাজধানীর নাম কি, এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এই সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতই মেলে না। মানে যেগুলা মূল বিষয়, সেগুলাই আমাদের পড়ার সুযোগ পায় না। মানে কবি এটাই বুঝাইতে চাইছে যে আসল পড়ালেখা কিছুই হয় নাই যেখানে বলা আছে। আমরা এগুলা দেখব। কাজেই এক্সামিনের সময় এডেন কি জিজ্ঞাসা করিল বলি পার্সিয়ার বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়া আসে তুগলক খা। হুমায়ুনের বাপের নাম কি তুগলক খা। এবং 48 কোঠা পার হইয়া গেল, দেখি ওই সকল বিষয়ের ধারণা প্রায় একরকমই আছে। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দোয়াল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠেঙানো উচিত, কখনো বা ঠিক করেই অমন বিশ্রী স্কুল ছাড়িয়া দেওয়াই কর্তব্য। মানে পরীক্ষায় এসব মানে বিভিন্ন জায়গাতে ফলটল চুরি করার কারণে তারা পরীক্ষায় ফলাফল তেমন ভালো করে না, কারণ এরা পড়ার চিন্তা বানিয়ে যায় না। ছোটোবেলায় তো অনেক কাজ করে, তো সেই কারণে যখন ফেল করে তখন মনে করে লাগে মানে মাস্টারকে ফিটাবে, এমন একটা চিন্তা ভাবনা করে তারা। আমাদের গ্রামের একটা ছেলের সঙ্গে মাঝে মাঝেই স্কুলের পথে দেখা হইতো। তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। এখানেই মানে নায়কের নাম মৃত্যুঞ্জয় প্রকাশ পেয়েছে। আমাদের চেয়ে সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। কবে সে যে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল, এই খবর আমরা কেউই জানিতাম না। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসটাই চিরদিন দেখিয়ে আসিয়াছি। মানে অনেক আগে পড়ছে 3rd ক্লাসে, কিন্তু এখনো প্রমোশন পায় নাই, কারণ ওই যায়
অনেক আছে আদুবাই যারা পড়ালেখা ঠিকমতো করে না। আর থার্ড ক্লাস মানে হচ্ছে অষ্টম শ্রেণী মানে কবে উঠছে সেটাই অনেকে জানে না। তার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, তাহা সেকেন্ড ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেহই ছিল না। ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটি প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা প্রকাণ্ড পেরো বাড়ি, আর ছিল এক জ্ঞাতি খুড়া। এখানে তার মৃত্যুঞ্জয় অনেক গ্রামের ভিতরে ধনী ছিল। তাদের একটি কাঁঠালের বাগান ছিল এবং একটি দালানের বাড়ি ছিল, মানে মোটামুটি বড়লোক ছিল তারা। এবং এক খুড়া ছিল তার ফ্যামিলির ভিতরে, মানে তার বংশধরের ভিতরে একজন খুড়া, এক চাচা ছিল তার। খুড়ার কাজ ছিল ভাইপোর নামে নানাবিধ দুর্নাম রটনা করা। সে গাঁজা খায়, সে গুলি খায়, এমন আরও কত কি। আর তার এই আরেকটা কাজ ছিল বলিয়া বেড়ানো, ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। অবশ্যই দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, অপরের আদালতের হুকুমে। কিন্তু সে এক কথা পরে হইবে, মানে ওনার সম্পত্তি নাই, খালি মৃত্যুঞ্জয়ের সম্পত্তিতে হাত দেওয়ার চেষ্টা খালি উনি করতেছে, এর বেশি উনি কিছু করেন। ওনার মানে মৃত্যুঞ্জয়কে সোজা সহজ সরল ভেবে ওনার সম্পত্তি নিতে চায় ঘুরায়। তারপরে মৃত্যুঞ্জয় নিজে রাধিয়া খাইত এবং আমের দিনে এই আম বাগানটা জমা দিয়েই তাহার সারা বছরের খাওয়ার পড়া চলিত এবং ভালো করিয়াই চলিত। যেদিন দেখা হইয়াছে সেই দিনই দেখিয়াছি স্যারা খোড়া মলিন বইগুলি পগলে করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলিয়াছে। তাহাকে কখনো আরও কারো সহিত যাচ্ছিয়া আলাপ করিতে দেখি নাই, বরঞ্চ উপযাচক হইয়া কথা কহিতাম আমরাই। তাহার প্রধান কারণ ছিল দোকানের খাবার কিনিয়া খাইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া কাছে স্কুলের মাহিনা হারাইয়া গিয়াছে, তার কাছে স্কুলের মাহিনা হারা গিয়াছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত। তাহা বলিতে পারি না, কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলেদের তাহার সহিত একটা কথা কহিয়াছে, এই কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাইত না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমন সুনাম, মানে কেউ বলতে চাইতো না যে মৃত্যুঞ্জয়ের থেকে ওরা মানে টাকা নিচ্ছে। মানে ওটা কথা আছে না, ওই যে কারো থেকে টাকা নিলে যদি বলে কারো তাহলে সম্মান কমে যায়, সেই কারণে কেউ স্বীকার করতে চাইতো না। অনেকদিন মৃত্যুঞ্জয়ের দেখাই নাই। একদিন শোনা গেল সে একদিন শোনা গেল মালপোড়ার এক বুড়া মালো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এই যাত্রায় ফিরাইয়া আনিয়াছে। অনেক এখানে যে কথা বলতেছে উনি হচ্ছে নায়কের বন্ধু, যার নাম নেরা বলতেছিল যে অনেকদিন হয়েছে মৃত্যুঞ্জয়ের সাথে দেখা টাকা হয় নাই, কারণ মৃত্যুঞ্জয় থেকে মানে ওও কিছু টাকা পয়সা নিত। তো এই তার সাথে দেখা করার জন্য মৃত্যুঞ্জয়ের বাড়িতে রওনা দিল। অনেকদিন তাহার মিষ্টান্ন সন্দেহ করিয়াছি, মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যায় অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। তাহার পোড়া বাড়িতে ফেরাচির বালাই নাই। স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়া ঘরে দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সম্মুখেই তক্তপোষার উপর পরিষ্কার ধবধবে বিছানার মৃত্যুঞ্জয় শুইয়া আছে। তাহার কঙ্কালসার দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টায় ত্রুটি কিছু করেন নাই। তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই সে কেবল ওই মেয়েটির জোরে, মানে মৃত্যুঞ্জয়ের কে যেই মেয়েটি সুস্থ করেছে বিলাসী,
সে শিয়রে বসিয়া পাখার বাতাস করিতেছিল। অকস্মাৎ মানুষ দেখিয়া চমকাইয়া উঠিয়া দাঁড়াইল। এই সে বুড়া সাপুড়ে মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28 তাহা ঠাহর করিতে পারিলাম না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরের আর কিছু নাই, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে, অতটুকু নাড়াচাড়া করিলে দেখলি নাড়াচাড়া করতে গেলেই ঝরিয়া পড়িবে। মানে অনেক খারাপ অবস্থা ছিল মেয়েটার, যে মৃত্যুঞ্জয় সেবা করতে করতে বিলাসীর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, তাই বোঝানো হয়েছে। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, কে রে ন্যাড়া? কে ন্যাড়া? বলিল, হু। মেয়েটি ঘাড় হেট করিয়া দাঁড়াই রহিল। হেট বলতে এখানে ঝুঁকাইয়া রাখা হয়েছে মাথা, তা বোঝানো হয়েছে। মৃত্যুঞ্জয়ের দুই চারটি কথায় যাহা কহিল তাহার মর্ম এই যে, প্রায় 1.5 মাস হইতে চলিল শয্যাগত। 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। এই কয়েক দিন হইল সে লোক চিনিতে পারিতেছে, এবং যদি এখনো সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না। কিন্তু আর ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলে এটা বুঝিলাম, আজও যাহার শয্যাগত করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সে রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটা বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছেন, সে কত বড় গুরুভার। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত অশুশ্রা, কত ধৈর্য, কত রাত জাগা, সে কথা বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছেন, তাহার পরিচয় যদিচ সেই দিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। মূলত হয়েছে কি, যে মৃত্যুঞ্জয় অবস্থা অনেক খারাপ ছিল। প্রায় 1-2-3 মাস যাবৎ বিছনায় শুয়েছিল। শরীরের অবস্থা অনেক খারাপ, মানে মরা অবস্থা ছিল। এই অবস্থায় সাপুড়ির মেয়ে বিলাসী ওর সেবা যত্ন করেছে, মানে মৃত্যুঞ্জয় সেবা যত্ন করে ওনাকে অনেক পরিশ্রম করে বাঁচিয়ে রাখছে, সুস্থ করে তুলছে। এটাই মানে বুঝাইতে চেয়েছে। তা ফিরিবার সময় মেয়েটি আর একটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই। এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ তো দূরের কথা, নিজের 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 পর্যন্ত দেখা যায় না। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। কারণ মেয়ে মানুষ তো, বলছে এটা লজ্জার বিষয় যে একলা যাইতে পারবে কিনা। যদি যে প্রদীপটা আমার হাতে দিতেই উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে আসবো? মেয়ে মানুষ জিজ্ঞাসা করে, ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাক। প্রত্যুত্তরের শুধু একটাই না বলিয়া অগ্রসর হইয়া গেলাম। সে পুনরায় কহিল, ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল। এতক্ষণ বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য, এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথ পার করিয়া দিতে চাহিতেছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। মানে মৃত্যুঞ্জয়ের অবস্থা খারাপ ছিল, হয়তোবা মৃত্যুঞ্জয় যদি ভালো অবস্থায় থাকতো তাহলে হয়তোবা মৃত্যুঞ্জয়কে রেখি, মানে ওর সাথে যাইতো, ওকে আগ্রহ দিত। 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে
প্রত্যেক পদক্ষেপে বোধ করি ভয়ে ভয়ে করিতে হইত। কিন্তু পরক্ষণেই মেয়েটির কথা সমস্ত মন এমনি আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল একটা কল্প রোগী লইয়া থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরিতে পারিত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কি করিত, কেমন করিয়া তাহার সেই রাতটা কাটিত। একলা মনে করেন এই জঙ্গলের ভিতরে যদি মেয়েটি সেই মৃত্যুঞ্জয় যদি রাত 9টা-10টার সময় মারা যেত, তাহলে তো সারা রাত একটা মরা লাশ লইয়া থাকতে হইতো মেয়েটা। এই প্রসঙ্গে কয়েকদিন পর একটি কথা আমার মনে পড়ে। এক আত্মীয়র মৃত্যু কালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকারের রাত্রি, বাটিতে ছেলেপুলে চাকর বাকর নাই, ঘরে চাকর বাকর নাই, ঘরের মধ্যে তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। এখন মারা গেছে সেই এমন অবস্থায় ঘরের ভিতর কেউ ছিল না। তার স্ত্রী তো শোকের আবেগে দফাদফি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহার প্রাণটা বুঝি বাহির হইয়া যায়। বা কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন, তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাহিতেছেন, তখন সরকারে কি তার যে তিলার তো বাঁচার স্বাদ নাই, এ কি তাহারা বুঝিবে না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই, তাহারা কি পাষাণ? আর এই রাত্রেই গ্রামের 5 জন যদি নদীর তীরের কোনো একটি জঙ্গলের মধ্যে তাহার সহমরণের জোগাড় করিয়া দেয়, তো পুলিশ লোক জানবে কি করিয়া? এমন কত কি। কিন্তু আমার তো আর বসিয়া তার কান্না শুনিলে চলে না। পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়া তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন। তখনকার দিনের মানুষেরা সহমরণে যাওয়ার অনেক আগে সহমরণ স্বামীর সাথে স্বামী মারা গেলে সঙ্গে সঙ্গে স্ত্রীও মৃত্যু তার সাথে একসাথে দাফন দিব, এমন একটা ইয়া ছিল আগের দিনে, খারাপ একটা অবস্থা ছিল। তো পরে এটা আইনতভাবে নিষিদ্ধ করে দিয়েছে তখনকার সরকারে। তো সেই জন্য সহমরণে যাওয়ার কথা বলছে। তবে চোখ কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়া তিনি প্রকৃতস্থে হইয়া উঠিলেন। ও অনেক বেশি বিষণ্ণ হইয়া গেল। চোখ মুছিয়া বলিলেন, ভাই, যা হবার সে তো হইয়া গেছে, আর বাহিরে গিয়া কি হইবে? রাতটা আর কাটুক না। এখানে আবার তাকে যাইতে না বলতেছে। বলিলাম, অনেক কাজ, না গেলেই যে নয়। তিনি বলিলেন, হোক কাজ, তুমি বসো। এখানে প্রথমে আপনাকে বলছে যে স্বামীর সাথে সহমরণে যাইব। যখন একলা মৃত্যুর স্বামীকে ছেড়ে আমি নেড়ায় বাইরে যেতে চাইছে, তখন ওনাকে না বলে দিছে। শেষ, প্রেম শেষ সেখানে। তারপরে তিনি বলেন, হোক কাজ, তুমি বসো। বলিলাম, বসলে চলবে না, একবার খবর দিতেই হইবে। বলিয়া পা বাড়াইবা মাত্রই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকিতে পারবো না। কাজেই আবার বসিয়া পড়িতে হইল। কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে 25 বছর একাকী ঘর করিয়াছেন। তার মৃত্যুটা যদি বা সহে তার মৃতদেহটা এই অন্ধকারের রাত্রে 5 মিনিটের জন্য সহিবে না। বুক যদি কিছুতে ফাটে, তো সে এই মৃত্যু স্বামীর কাছে একলা থাকিলে। কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নহে, কিংবা তাহা খাঁটি নয় এই কথা বলাও আমার অভিপ্রায় নহে, কিংবা একজনের ব্যবহারই তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেলে তাহাও নহে।
কিন্তু এমন আরও অনেক ঘটনা জানি, যাহার উল্লেখ না করিয়াও আমি এই কথা বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘরে ঘর করার অধিকারেই এই ভয়টাকে কোনো মানুষ অতিক্রম করতে পারে না। ইহা আর একটা শক্তি আরেকটা শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরও হয়তো তাহারা কোনো সন্ধান পায় না। মানে এখানে মৃত্যুঞ্জয় আর বিলাসী যে মৃত্যুঞ্জয়ের প্রতি যে ভালোবাসা, সেটা বোঝানো হয়েছে যে একটি মহিলা 25 বছর যাবৎ সংসার করছে, তারপরও যখন মারা গেছে তখন স্বামীকে রাইখা মানে স্বামীর সাথে থাকতে পারবে না। আর যখন মৃত্যুঞ্জয় মানে এত খারাপ অবস্থা, তখনও বিলাসী তার সঙ্গে আছে। কিন্তু সহসা সে শক্তির পরিচয় যখন কোনো নর নারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয় তো হোক, কিন্তু মানুষের যেই বস্তুটা সামাজিক নয়, সে নিজেই যে ইহাদের দুঃখ গোপন অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। প্রায় 2 মাস মৃত্যুঞ্জয়ের খবর লই না। যাহারা পল্লীগ্রাম দেখেন নাই, কিংবা ওই রেলগাড়ির জানালার মুখ বাড়াইয়া দেখিয়াছেন, তাহারা হয়তো সবিস্ময়ে বলিয়া উঠিবেন, এ কেমন কথা! এই কি কখনো সম্ভব হইতে পারে? অত বড় অশোকটা চোখে দেখিয়া আসিয়াও মাস 2 আর তার খবর নাই। তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে শুধু সম্ভব নয়, ইহাই হইয়া থাকে। একজনের বিপদে পাড়া সদ্য ঝাঁক বাঁধিয়া উপর হইয়া পড়ে, এই যে একটা জনশ্রুতি আছে, জানি না তাহা সত্যযুগের পল্লীগ্রামে ছিল কিনা, কিন্তু একালে তো কোথাও দেখিয়াছি বলিয়া মনে করিতে পারি না। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায়নি, তখন সে যে বাঁচিয়া আছে এই ঠিক। মানে প্রায় 2 মাস হয়েছে, এখনো ন্যাড়া মৃত্যুঞ্জয়ের সাথে দেখা করতে পারিনি। আর আমরা তো জানি যে গ্রামের মানুষ ততটা অনেকটা আন্তরিক, কিন্তু বাস্তবে তারা ততটা আন্তরিক না, কারণ গ্রাম অঞ্চলের মানুষ যে আমরা ভালো মনে করি ততটা ভালো না। মানে গরিবের জন্য আর লাগে আদর নাই। তবে এমন সময় হঠাৎ একদিন কানে গেল, মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুড়া তোলপাড় করিয়া বেড়াইতেছেন যে গেল গ্রামটা রসাতলে গেল। নালতের মৃত্যুর বলিয়া সমাজে তার মুখ বাহির করিবার জো রহিল না। মানে অকাল কুর্মটা একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে। আর শুধু নিকা নয়, তাও নয়, হয় হয় চুলায় যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে। মানে বুঝছো ব্যাপারটা। সে বিয়া করছে, তাতে কোনো সমস্যা হয় নাই, কিন্তু ভাত খাওয়াটাই অনেক বড় সমস্যা হয়ে গেছে। সেটাই বুঝাইতে চাইছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে, তো বনে গিয়া বাস করলেই তো হয়। কোরালো হরিপুরের সমাজ একথা শুনিলে যে ইত্যাদি ইত্যাদি। মানে বুড়ায় এসে কি ওই যে নিজের বাইফোন নামে উল্টাপাল্টা কথা বলে, এখন গুজব ছড়াইতেছে, মানুষকে উস্কাইতেছে যে মানে গ্রামটা রসাতলে গেছে, এমন করে মানুষকে উস্কাইতেছে, যাতে এনে যায় তাদেরকে বের করে দেয়। তখন ছেলে বুড়ো সকলের মুখে এই কথা যে এই হইল কি, কলি কি সত্যি উল্টাতে বসিল? এখন আজান দিতেছে, তাই আমরা এই পর্যন্ত রাখতেছি আজকের ক্লাসটি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা এসএসসির বিলাসী গল্পের 2য় পার্ট দেখব। এখান থেকে মনে করো সম্পূর্ণ গল্পের ক্লাইম্যাক্স শুরু হবে। আর এই সম্পূর্ণ গল্পটা তুমি পার্ট 2 মানে আকারে, এটা হচ্ছে পার্ট 1 হচ্ছে আগে আমি প্লে লিস্ট আকারে দিয়ে রাখছি। তুমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে তুমি পার্ট 2 লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে পার্ট 1 দেখবা, তারপর পার্ট 2 এখানে দেখবা। এটা হচ্ছে পার্ট 2। আর এটা হচ্ছে ক্লাস এসএসসি শিক্ষার্থীদের জন্য বিলাসী গল্পের সম্পূর্ণ A to Z বলা হবে এই ভিডিওতে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর আমি চেষ্টা করব যাতে লাইন টু লাইন সব কিছু তোমাদের বোঝানোর জন্য।
এখানে আমরা তার আগে প্রবেশ করেছি ইত্যাদি ইত্যাদি পর্যন্ত। তখন তখন ছেলে বুড়ো সকলের মুখেই ওই এক কথা, এ এ কি হইল, এ কি হইল, কি কলি কি সত্যি উল্টাইতে বসিল। মানে হয়েছে কি, ওই তার যেই চাচা, তার চাচায় মিথ্যা কথা গুজব ছড়াইছিল যে অন্ন পাপ করছে, হাতে ভাত খাওয়া যাবে না, হাতে ভাত খাইছে, এটা ভুল করে ফেলছে, তাই এখন বলে তাদের সমাজ নেমে যাবে, তাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে, সব মানুষের উপরে দোষ হইব, এটাই মানে বুঝাইতে চাইছে। খুড়া বলিল বলিয়া বেড়াইতে লাগিলেন, এই যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন। তিনি শুধু তামাশা দেখতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়া পড়ে, নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপন ভাইপো। তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না? তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না? তবে কেন যে করেন নাই এখন দেখুন সবাই, কেন যে করেন নাই এখন দেখুন সবাই। কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না, এই যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায়। গ্রামের যে মুখ পড়ে, এখানে ওই বুড়া মানে মিথ্যা কথা বলতেছে যে আগে থেকে সব জানতো। আছে না অনেক বাঙালি যারা কাজ করার পরে কয় আমি তো আগে থেকে জানতাম আমি পরীক্ষা ফেল করবো, এই করবো ওই করবো, তেমনই মিথ্যা কথা বানায় কইতেছে। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই। খুড়া চলিলেন নালাতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য, মানে গ্রামের নাম যাতে বাঁচানো যায় এই জন্য। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম তখন সবে মাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি বারান্দায় একেধারে রুটি গড়িতেছে বলতে এখানে রুটি বেলতেছে, এটা বুঝাইছে। অকস্মাৎ লাঠিসোঁটা হাতে এতগুলি লোককে উঠানোর উপর দেখিয়া ভয়ে নীলবর্ণ হইয়া গেল। খুড়া ঘরের মধ্যে উকি মারিয়া গেলেন, দেখলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃত্যু প্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। বলা বাহুল্য, জগতের কোনো খুড়া কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে এরূপ সম্ভাষণ করেন নাই। সে এমন যে মেয়েটি হীন সাফরের মেয়ে হইয়াও তাহা সহিতে পারিল না। চোখ তুলিয়া বলিল, বাবা আমারে বাবুর সাথে নিকাহ দিয়েছে জানো। এখানে ওই বুড়ো মেয়েটাকে মানে বিলাসীকে মারার জন্য লোক টোক দলবল সহ তাদের বাড়িতে আসছে মারার জন্য। এমন খারাপ খারাপ কথা মানে বলতেছিল, গালিগালাজ করতেছিল, যা এই সাফরের মেয়ে হিন্দু বংশের হয়েও সহ্য করতে পারে নাই। তখনকার দিনে বর্ণপ্রথা ছিল, তাই বংশ দেখে মানুষ মানে বিয়ে করতো, তাই এটা এখানে বোঝানো হয়েছে। খুড়া বলিলেন তবে যে ইত্যাদি ইত্যাদি, এবং সঙ্গে সঙ্গেই 10-12 জন বীরু দর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল। কেহ ধরিল চুলের মুঠি, কেহ ধরিল কান, কেহ ধরিল হাত দুটো, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারাও নিশ্চেষ্ট হইয়া রহিল না, মানে সবাই তার হাত পা ধইয়া পিটান শুরু করছে। কারণ সংগ্রামস্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি না। আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রচনা করিতে বোধ করি নারায়ণের কৃতপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি, শুনিয়া থাকি বিরাট প্রভৃতি স্বেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল ও নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। এইবার একটা কি কথা, সনাতন হিন্দু এই কুসংস্কার মানে না।
আমরা বলি যাহারই গায়ে জোর নাই তাহারই গায়ে তুলিতে পারা যায়, তা সে নর নারী যাই হোক না কেন। মানে বুঝাইছে যে যার দুর্বলদের উপরই সবলরা হাত তুলে, তখন সেই নর নারী হোক, মহিলা হোক আর ছেলে হোক, দুর্বল হলে তাদের উপরে বড়রা হাত তুলতে পারে। মেয়েটি প্রথমেই সেই যা একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল, তারপর একেবারে চুপ করিয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিসাইয়া লইয়া চলিলাম, তখন মিনতি করিয়া বলিতে লাগিল, বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না। মানে এখানে মৃত্যুঞ্জয়ের প্রতি মেয়েটির ভালোবাসা প্রকাশ পাইছে, যে ওকে তাই না হিসেবে লইয়া দিতেছে, তারপরও ওর জন্য মানে রুটিগুলা যাতে খাইতে পারে অসুস্থ মানুষ, তাই রুটিগুলা যাতে দিয়ে আসতে পারে সেটা বলতেছে। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল। কুটিতে বলতে এখানে মাথা বাড়িয়ে দিতে লাগলো, কারণ সে দেখে দেখে কিছু করতে পারতেছে না, তার স্ত্রীর এমন করে মারতেছে। দ্বারে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগিল। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অক্তারে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম। কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারি নাই, বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল যে সে যে অত্যন্ত অন্যায় করিতেছি এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে। কিন্তু এটা যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতেই মনে করতে পারলাম না। কিন্তু আমার কথা থাক, আপনারা মনে করিবেন যে পল্লীগ্রামে উদারতা একান্ত অভাব, মোটেই না, বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব অদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন। মানে পল্লীগ্রামে শুধু বড়লোকদের প্রতি উদারতা দেখানো হয়, গ্রামের মানুষ বড়লোকদেরকে ভালোবাসে, উদার হইয়া দেখায়, কিন্তু গরিবদের প্রতি তাদের কোনো উদারতা থাকে না, তাই বুঝেছে। এবং এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া আমর্জনীয় অপরাধ করিত, তাহা হইলে আমাদের এত রাগ হইত না। মানে ভাত বিয়া করছে তাতে কোনো সমস্যা নাই, ভাত খাওয়া যাবে না, ভাত খেলে এটা বড় পাপ হয়ে যাবে, অন্য পাপ হয়ে যাবে। আর কায়েতের ছেলের সঙ্গে সাফরের মেয়ের নিকা, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা, কিন্তু কাল করিল যে ও ভাত খাইয়া, হোক সে 2.5 মাসের রোগী, হোক না সে শয্যাশয়ী, কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয়, সন্দেশ নয়, পাঠার মাংস নয়, ভাত খাওয়ার যে অন্য পাপ, সে তো আর সত্যই মাফ করা যায় না। তা নইলে পল্লী গায়ের লোক সংকীর্ণ চিত্র নয়, 4 ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনা পানির বরের সংকীর্ণতা তাদের মধ্যে আসিবে কি করিয়া? এই তো ইহারাই কিছুদিন পরে আত্মস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্য বছর 2 কাশী বাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, কাশীবাস বলতে এখানে বোঝানো হয়েছে ওই দেহ ব্যবসা বা এমন কিছু। কিন্তু নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তাহা বেহাত। এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা, অনেক পরিশ্রম পর
বৈঠ বৈঠনাকে যখন হইতে ফিরাই আনিয়াছেন, সেটা কাশী বটে। যাই হোক, ছোট বাবু তাহার স্বাভাবিক ঐধার্যে গ্রামের বারোয়ারি পূজাবাদ 200 টাকা দান করিয়া, এই 200 টাকা যে লেখাটা, এটা কিন্তু অনেকবার এমসিকিউতে চলে আসে, তাই আমরা এটাকে মনে রাখার চেষ্টা করব যে 200 টাকা পূজাবাদ কত টাকা দিয়েছে, 200 টাকা, এটা মনে রাখার চেষ্টা করবো আমরা। তো এই 200 টাকা পাঁচখানা গ্রামের এটা অনেক সময় আমাদের পরীক্ষাতে চলে আসে। আর এখানে বোঝানো হয়েছে যে বর্ণপ্রথা অনেক, মানে তারা যে কাজ করছে তার সেটা করণে কোনো কিছু হয় নাই। তবে এখানে যে একজন মানুষকে ইয়ার থেকে লই আসছে, মানে কাশিবাস থেকে লই আসছে, তারপরেও তাকে ওই যে 200 টাকা বামনের কাছে দিছে, ব্রাহ্মণের কাছে দেওয়ার কারণে সে তার পাপ সব ধুইয়া গেছে, মানে একদম ভালো হয়ে গেছে। যে পাঁচখানা গ্রামের ব্রাহ্মণকে সদক্ষিণা উত্তর ফলহারের পর প্রত্যেক শদ্র ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গেলাস দিয়া বিদায় করিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল। এমনকি পথে আসিতে অনেকেই দেশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিল। এমন সব যারা বড় লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন? মানে ব্রাহ্মণের যদি কিছু খাওয়ায়, 200 টাকা দেয় বা কিছু খাওয়ায়, তাহলে সকল গুনাহ মাফ হয়ে যাবে, এটা অনেক বোঝানো হয়েছে তাদেরকে, মানে সকল পাপ মুছে যাবে। কিন্তু বিলাসীরা তা করতে পারে নাই, তাই বিলাসীদের পাপ এটা হয়ে গেছে। মানে এত খারাপ অবস্থা ছিল সে সময়কার, কুসংস্কার অনেক বেশি ছিল সেই জামানা। আর এটা কুসংস্কারকেই বোঝানো হয়েছে। কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারাই স্তম্ভাকার হইয়া উঠিয়াছে। মানে এসব ফালতু কাজ যে তারা করছে, কুসংস্কার কাজ, অন্ধবিশ্বাসের কাজ, সেসবে অনেক কিছু আছে তাদের কাছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। চরিত্রেই বলো, ধর্মেই বলো, সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো, শিক্ষা একেবারেই পুরা হইয়া আছে। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলে দেশটা উদ্ধার হইয়া যায়। সবই তারা মানে করছে, কোনো জিনিস বাচ্চাই নাই। বছর খানেক গত হইয়াছে, মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবে মাত্র সন্ন্যাসী গিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। এই কথাগুলা কিন্তু বলতেছে ন্যাড়া, মৃত্যুঞ্জয়ের বন্ধু। একদিন দুপুরবেলা ক্রোশ দূরের মালপোড়ার ভিতর দিয়া চলিয়াছি, হঠাৎ দেখি একটি কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়, তাহার মাথায় গেরোয়া পাগড়ি, মানে সাফিরা যে পাগড়ি পরে, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ এবং পুঁতির মালা। কে বলিবে এই আমাদের সেই মৃত্যুঞ্জয়? কায়েস্তের ছেলে, একটা বছরের মধ্যেই জাত দিয়া একেবারে পুরা দস্তর সাফুরের হইয়া গিয়াছে। মানুষ কত শীঘ্র যে তার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া আরেকটা জাত হইয়া উঠিতে পারে, সেই আশ্চর্য ব্যাপার। মানে তখনকার দিনে এমন ছিল যে কোনো বড় জাতের ছেলে যদি নিচু জাতের কোনো মেয়েকে বিয়ে করে, তাহলে তার জাত বিসর্জন হইয়া যায় এবং সে নিচু জাতের হইয়া যায়। আমি সদ ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণের ছেলে মেথরানী বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এই বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমাদের সদ ব্রাহ্মণের ছেলেকে এন্টার পাস করার পরও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখিয়াছি।
এখন সেই দুশুনি কুলো বুনিয়া বিক্রয় ও শুয়োর চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতেও দেখিয়াছি। আজ স্বহস্তে গরু কাটিয়া বিক্রয় করে তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোনো কালে সে কসাই ভিন্ন আর আর কিছু ছিল, কিন্তু সকলেরই ওই একই হেতু। আমার তাই তো মনে হয়, এমন করিয়া কত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনি অবলীলা ক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? যে বলি গ্রামে পুরুষদের সুখ খ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছে, গৌরবটা কি একা শুধু তাহাদেরই? শুধু নিজেদেরই জড়ি কি এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে? অন্দরের দিক হইতে কি এতটুকুই উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? কিন্তু যাক, চোখের মাথায় হয়তো অনধিকার চর্চা করিয়া বসিব। এখানে বোঝানো হয়েছে যে পল্লীগ্রামে যাদের যা মন চায় আইন তৈরি করে, যারা মানে কর্তা মেন লোক, তারা আইন তৈরি করে যে কেউ যদি অন্য জাতের মেয়েরে বিবাহ করে তাহলে সেই জাতে তার হইতে হবে, যত বড় জাতির মানুষ হোক না কেন। কিন্তু আমার মুশকিল হইয়াছে যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশে 90 জন নর নারী এই পল্লী গ্রামের মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। যাক, বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে সেই মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল। বিলাসী পুকুরের জল আনিতে গিয়াছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে সেই রাত্রিতে আমাকে তারা মেরেই ফেলতো। আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছিলে। কথায় কথায় শুনিলাম পরদিন তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না। শুধু তাহাদের মুখের পানে চাহিয়াই আমি তাহা বুঝিয়াছিলাম। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে এবং তাহারা প্রস্তুত হইয়াছে। আমিও অমনি সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। ছেলেবেলা হইতেই দুইটা জিনিসের উপর আমার প্রবল শখ ছিল। এক ছিল গোখরা সাপ ধরিয়া পোষা, আর ছিল মন্ত্র সিদ্ধ হওয়ার উপায় তখনই খুঁজিয়া বাহির করিতে পারি নাই। তখনও খুঁজিয়া বাহির করিতে পারি নাই, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক, মানে তার শ্বশুরও তো একজন বড় সাফরে ছিল। আমার ভাগ্য যে অকস্মাৎ এমন প্রসন্ন হইয়া উঠিবে তাহাকে ভাবিতে পারিত, মানে মৃত্যুঞ্জয়ের যে শিষ্য হইতে পারবো, এদের অনেক বড় বিষয় তার কাছে। কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয় আপত্তি করিল, কিন্তু আমি এমনি নাছোড়বান্দা হইয়া উঠিলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগরেদ করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বাঁধিয়া দিয়া দস্তর মতো সাফরে বানাইয়া তুলিল। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে। ওরে কেউটে, তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, উলট পালট পাতাল ফোর, ডোরার বিষ তুই নে, তোর বিষ ডোরারে দে, দূতরাজ মণিরাজ
কার আজ্ঞা, বিষ হরির আজ্ঞা। ইহার মানে যে কি তাহা আমি জানি না, কারণ যিনি এই মন্ত্রের স্রষ্টা ঋষি ছিলেন, নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাই নাই। এই কারণে অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে, কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। সবাই বলাবলি করিতে লাগিল, হা, নেড়া একজন গুণী লোক বটে, সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া সিদ্ধ হইয়াছে। কামাখ্যা বলতে এখানে কাশীকে বোঝানো হইয়াছে। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারের আমার আমার মাটিতে পা পড়ে না, এমনই জো হইল। বিশ্বাস করিল না শুধু দুইজন, আমার গুরু যে তো ভালো মন্দ কোনো কথা বলিত না, কিন্তু বিলাস মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর, এইসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নড়াচড়া করো। বস্তুত বিষ দাঁত ভাঙা সাপের মুখ হইতে বিষ বাহির করা পবিত্র কাজগুলো এমনই অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে। আসলে কথা হইতেছে যে সাপ ধরাও কঠিন নয়, এবং ধরা সাপ 2-4 দিন হাঁড়িতে পুড়িয়া রাখার পরে তাহার বিষ দাঁত ভাঙাই হোক আর না হোক কিছুতেই কামড়াইতে চাহেন না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। চক্র বলতে এখানে পানা, সাপের পানা বোঝানো হয়েছে। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। সাফুরেদের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা, মানে ওই যে শিকড় বিক্রি করে যে মানুষের খাওয়ায় সাফুরিরা, যা দেখে বা মাত্রই সাপ পালাইতে পথ পায় না। কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইতো। যে সাপটা শিকড় দেখাইয়া পালাইবে, তাহার মুখে একটি লোহার শিক পুড়াইয়া বার কয়েক ছ্যাঁক দিতে হয়। তারপর তাহাকে শিকড়ই দেখান হোক বা একটা কাঠি দেখানো হোক, সে কোথায় পালাইবে তা ভাবিয়া পায় না। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো, এমন করে মানুষ ঠকাইও না। মানে সাপকে যখন ওই যে মুখের ভিতরে যখন গরম লোহা দেয়, তখন সাপ কাঠি দেখুক আর শেকড় বাকড় দেখুক, যা দেখে পালাইয়া যায়। এইভাবে মানে তারা ব্যবসা করে মানুষ ঠকায়। মৃত্যুঞ্জয় আর বিলাসী এটার মানে বিরোধিতা করছে। বিলাসীর ভিতরে যে ভালো একটা মানে স্বভাব আছে, সেটা প্রকাশ পাইছে। মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে, এতে দোষ কি? বিলাসী বলিত, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নাই, আমরা কেন মিসমিস লোক ঠকাইতে যাই? মানে তাদের তো আর খাওয়ার কোনো সমস্যা নেই, টাকা পয়সা আছে। আর একটা জিনিস আমরা বারবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকার বাধা দিবার চেষ্টা করিত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমনকি কত কি। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলেও সে তো একেবারেই ভাগাইয়া দিত। কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদে টাকার লোভ সামলাইতে পারিত না। আর আমার তো এরকম নেশার মতো হইয়া দাঁড়াইয়াছিল, নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিতে চেষ্টা ত্রুটি করিতাম না। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথায় ছিল, এ আমাদের মনে স্থানই পাইত না। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল। সেদিন ক্রোশ দেড়েক দূরে এক গোয়াল বাড়িতে সাপ ধরিতে গিয়াছি। বিলাসী বারবারই সঙ্গে যাইত, আজও সঙ্গে ছিল। মেটে ঘরের মেঝে খানিকটা খুঁড়তেই একটি গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেহই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে, সে হেট হইয়া নিচু হইয়া কয়েক টুকরা কাগজ তুলিয়া লইয়া
আমাকে বলিল, টুকরা ঠাকুর, একটু সাবধানে খুঁড়ো, সাপ একটা নয় একজোড়া তো বটেই আছে, বটেই হয়তোবা বেশি থাকিতে পারে। মৃত্যুঞ্জয় বলিল, এরা যে এরা যে বলে এটাই এসে ঢুকেছে, এটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখাইয়া কহিল, দেখছো না বাসা করেছিল। মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরেও আনতে পারে। বিলাসী কহিল, দুই হইতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল, এবং মর্মান্তিকভাবে সেদিন ফলিল। 10 মিনিট দশেকের মধ্যে একটা প্রকাণ্ড হরিশ কোগরা ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। কোকড়াছে সাপ, কিন্তু সেটিকে ঝাঁপির মধ্যে পুরিয়া ফিরিতে না ফিরিতেই মৃত্যুঞ্জয় উহ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহার হাতের উল্টো পিঠ দিয়ে ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল। প্রথমটা যেন সবাই হতবুদ্ধি হইয়া গেলাম, কারণ সাপ ধরিতে গেলে সে পালাইবার জন্য ব্যাকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া দংশন করে, এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটিবার দেখিয়াছি। পরক্ষণেই বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাত বাঁধিয়া ফেলিল, এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে আনিয়াছিল সমস্তই তাহাকে চিবাইতে দিল। মৃত্যুঞ্জয়ের নিজের মাদুলি তো ছিলই, তাহার উপরে আমার মাদুলিটাও খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম। আশা বিষ উহার ঊর্ধ্বে আর উঠিবে না, ইহার বুদ্ধি আর উঠিবে না। মানে এই বিলাসী তার যে আঁচল আছে, আঁচল দিয়ে কিন্তু মৃত্যুঞ্জয়ের হাত বেঁধে দিছে যাতে করে যেই সাপের বিষ সেটা পুরো শরীরে না ছড়ায়, বরং সেই বিষ হরির আজ্ঞা মন্ত্রটা সতেজ বারংবার আবৃত্তি করিতে লাগিলাম। চতুর্দিকে ভিড় জমিয়া গেল, এবং এই অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলকে খবর দিবার জন্য দিকে দিকে লোক ছুটিল। বিলাসীর বাপকে সংবাদ দিবার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না। তথাপি আবৃত্তি সমভাবেই চলিতে লাগিল। কিন্তু মিনিট 15-20 পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া দিল, তখন বিলাসী মাটির উপরে একেবারে আছাড় খাইয়া পড়িল। আমিও বুঝিলাম বিষ হরির দোহাই বুঝি আর খাটে না। নিকটবর্তী আরো 2-4জন ওস্তাদ আসিয়া পড়িলেন, এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো আলাদা 33 কোটি দেবদেবীর দোহাই পড়িতে লাগিলাম। এটা কিন্তু অনেকবার এমসিকিউতে চলে আসে যে 33 কোটি দেবদেবীর দোহাই পড়িলাম, মানে কত কোটি পড়ছে সেটা জিজ্ঞাসা করে। কিন্তু 20 দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল। যখন দেখা গেল ভালো কথায় হইবে না, তখন তিনি 3-4জন ওঝা মিলিয়া বিষ এমনি অকথ্য অশ্রাব্য গালিগালাজ করিতে লাগিল যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয়ের সেদিন দেশ ছাড়িয়া পালাইত। মানে বিষে যদি কান থাকতো, যে গালিগালাজ শুনিয়া বিষ পালাইয়া যাইত। কিন্তু কিছুতেই কিছু হইল না। আরো আধ ঘণ্টা দস্তাদস্তির পর রোগী তাহার বাপ-মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তাহার শ্বশুরের দেওয়া মন্ত্রোষধি সমস্ত মিথ্যা ও প্রতিপন্ন করিয়া ইহকালের লীলার সাঙ্গ করিল। বিলাসী তার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল, এবং সে যেন একেবারে পাথর হইয়া গেল। মানে মৃত্যুঞ্জয় অর্থ হইছে যে চিরজীবিত মানুষ, কিন্তু সে তো মারা গেছে। তাই বাবার দেওয়ার নাম, তারপরে শ্বশুরের যেসব মন্ত্রণন্ত্র কইছে এগুলো সব মিথ্যা প্রমাণ হয়ে গেছে, আর মৃত্যুঞ্জয় মারা গেছে, আর বিলাসী তা পাথর হয়ে গেছে। তারপর যাক, তাহার দুঃখের কাহিনীটা আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সহিতে পারিল না। আমাকে
শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর, আমার মাথায় দিব্যি রইল, এইসব তুমি আর কখনো করো না। আমার মাদুলি কবচ তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়াছিল, ছিল শুধু বিষ হরির আজ্ঞা, কিন্তু সে আজ্ঞা ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নহে, এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তাহা আমিও বুঝিয়াছিলাম। একদিন গিয়া শুনিলাম, আর ঘরে তো আর বিষের অভাব ছিল না। বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে, এবং স্বাস্থ্যমতে সে নিশ্চয় নরক গিয়াছে। কিন্তু যেখানেই যাওক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে, তখন ঐরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইব না, এইমাত্র বলিতে পারি। মানে বিলাসী যে 7 দিনের আগে সাপের বিষ খায় মৃত্যুবরণ করছে, এটা কিন্তু অনেক সময় প্রশ্নে চলে আসে, তাই এটা মনে রাখবা। খুড়ামশাই 16 আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন, ওর যদি অপঘাত মৃত্যু না হবে, তো হবে কার? মানে খুড়ায় এবারকার সম্পূর্ণ বাগান নিজের দখল লইয়া লেছে, এবং ওর নামে আবারও উল্টাপাল্টা বলতেছে যে অপঘাত মৃত্যু হবে না তো কার? পুরুষ মানুষ এমন একটা ছেড়ে 10টা করুক না, তাতে তো এমন আসে না। মানে বিয়ে 10টা করলেও সমস্যা নাই, তাতে তো তেমন আসে না, যায় না, না হয় একটা নিন্দাই হতো। কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? নিজে মরলো, আমার পর্যন্ত মাথা হিট করে গেল, মানে মাথা নিচু হয়ে গেছে। না পেল এক ফোঁটা আগুন, না পেল একটা পিণ্ডি, না হলো একটা বুঝি উচ্চস্য। গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, তাহাতে আর সন্দেহ? অন্য পাপেরও এর কি আর প্রায়শ্চিত্ত আছে? মানে সে অন্য পাপ করছে দেখে তারে গ্রামের মানুষ খারাপ চোখে দেখছে, তারে কোনো প্রকারের হেগোর সাংস্কৃতিক অনুযায়ী মানে তার খবর দেয় নাই, বা তার করে নাই, মানে এইসব করে নাই, যে এক ফোঁটা আগুন দেয় নাই, এই করছে। আর বুড়ো তো আগের তিনি শয়তান ছিল, সে এখন সম্পূর্ণ মানে খালনায়ক ছিল, সে সম্পূর্ণ জমি দখল করে নিছে তার বাকি না। তারপর বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। আমি প্রায় ভাবি, এই অপরাধ হয়তো ইহারা উভয় করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামেরই ছেলে, পাড়া গাঁয়ের তেলে জলে তো মানুষ, তবু অত বড় দুঃসাহসের কাজ প্রবৃত্তি করিয়াছিল। কিন্তু তাহাকে যে বস্তুটা সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না। মানে সে তো কুফলি গ্রামের মানুষ ছিল, যাই করছে তারে তো সে জায়গায় দাফন দেওয়ার কথা। আমার মনে হয় যে দেশের নর নারীর মধ্যে পরস্পর হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী। যে দেশে নর নারী আশা করিবার সৌভাগ্য আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবার বহন করিতে হয় নাই, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুই পালাই নাই, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সব প্রকারের হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাৎ করিয়া আজীবন কেবল ভালোটি হইয়া থাকিবারই ব্যবস্থা করিয়া দিয়াছেন, তাই বিবাহ ব্যাপারটা এখন যাহাদের কাছে নিছক কন্ট্রাক্ট, বা তা সেই যতই কেননা বৈধ ডকুমেন্ট পাকা করা হোক, সেই দেশের লোকের সাধ্যই নাই মৃত্যুঞ্জয়ের অনুভবের কারণ বোঝে। মানে মৃত্যুঞ্জয় যে এমন একটা অবস্থা ছিল, যতই হোক সে নিচু বিবাহ করছে, অনুভব করছে, কিন্তু অনুভব তো এটা হেরা, মানে যা খুশি তা বলে, মানে নিজস্ব ডকুমেন্ট বানালো। এখনকার দিনে যে অবস্থা, বিবাহের শুধু একটা ডকুমেন্ট হিসাবে দেখে মানুষ, তাই বুঝাইতেছে চাইছে। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিল, তাহারা শুধু
গৃহস্থ বা সাধ্বী গৃহিণী অক্ষয় সতিলকে তারা সবাই পাইবেন, তাও আমি জানি। কিন্তু সেই সাপুড়ের মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, মানে সাপুড়ের যে ভালোবাসা, মানে বিলাসের ভালোবাসার কথা বলতেছে, তখনকার সেই গৌরবের কণামাত্র হয়তো আজিও ইহাদের কেহ চোখে দেখেন নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্ত একটি তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়। সে সম্পদ অকৃতকর নহে, মানে অনেক কষ্টকর। মেয়েটা যে মৃত্যুঞ্জয় সেবা করিয়া ভালো করছে, এটা তো অনেক বড় বিষয়, এটা অনেক বড় ভালোবাসা। এটা কিন্তু কখনো তুচ্ছ হিসাবে দেখা যাবে না। এই বস্তুটাই এই দেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন। এবং বুধে বাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দিব না, এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না। করিলেও মুখের উপর কড়া জবাব দিয়া যাহারা বলিবেন এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধি ব্যবস্থার জোরেই অতি শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়া আছে। আমি তাহাদেরও অতিশয় ভক্তি করি। প্রত্যুতে আমি কখনোই বলিব না টিকিয়া থাকার চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তির লোভ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। মানে এখানে বোঝানো হয়েছে যে হাতি বড় প্রাণী হয়েও এত বছরের যুগের পর যুগ, মানে হাতি বিলুপ্ত হয়ে গেছে প্রায়, কিন্তু তেলাপোকা ঠিকই আছে। তেলাপোকা যুগের পর যুগ মিউটেশন হয়ে টিকে আছে। আমি শুধু এই বলিব যে বড় লোকের নন্দ গোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে যে সে বৃষ্টি থাকিবে তাহাতে কখনোই সন্দেহ নাই। কিন্তু একেবারে তেলাপোকাটার মতো বাঁচাইয়া রাখার চেয়ে এক হাতবার হইতে নামাইয়া আর 5 জন মানুষের মতো 2-1 পা হাঁটিতে দিলে প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। মানে এই পাপটা অনেক ছোট। আর এখানে মা সরস্বতী কৃত বিদ্যা বইচি এগুলার অর্থ দেওয়া আছে, তোমরা সবাই এগুলো দেখে নিবে আর চেষ্টা করবে একটু মনে রাখার। কার্মস্টক আছে, প্রকৃত উচ্চারণ আছে কামাস্টা, রাজশাহীর অন্তর্গত সাইবেরিয়ার পূর্বে অবস্থিত একটি উপদ্বীপ। আর এখন আমরা কিছু এমসিকিউ সলভ করব এবং দেখবো যে আমরা কতগুলো পড়া আমাদের দ্বারা সম্পূর্ণ হয়েছে। এখানে কিছু এমসিকিউ আছে। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। উক্তিটা কার? উক্তিটা হচ্ছে এখানে বিলাসীর। গ উত্তর। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এই মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই ব্যঙ্গার্থে বোঝানো হয়েছে। কারণ কি এটা অনেক বেশি হয়েছে আমাদের এখানে ক ব্যঙ্গার্থে আর বা নিন্দার্থে। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। আশা করি সকলেই সম্পূর্ণ ক্লাসটা দেখেছো, এবং ক্লাসটা দেখে থাকলে তোমাদের কাজ হচ্ছে ক্লাসটাকে লাইক করা এবং তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করা এবং পার্ট 1টাও দেখা। আজকে এই ভিডিও এই পর্যন্তই।